নর্মালি একটা ব্যাপার চিন্তা করুন, একদিকে লিটন কুমার দাস, নাইম শেখ, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ, এবং আর এক দিকে শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব। এবার আপনি বলুন যে একদিকে যে এই চার ব্যাটসম্যান এবং আরেকদিকে এই চার ব্যাটসম্যান, 20টা বলে আসলে কোন চার ব্যাটসম্যান বেশি রান তুলবে বা কারা আসলে বেটার স্ট্রাইক রেটে ব্যাট করবে বা কাদের পক্ষে চার বা ছক্কা বেশি মারা সম্ভব হবে। আমার মনে হয় যে স্ট্যাট ঘাটার দরকার নেই, কমন সেন্স ইউজ করলে যে কোনো কেউ বলে দেবে যে শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব তারা বিভিন্ন সময় যেভাবে ব্যাট করেছে নিশ্চিতভাবে ওই চারজন হচ্ছে এই চারজন, তারা আসলে পাওয়ার হিটটা বেটার করবে, চার ছক্কা তারা আসলে বেশি মারবে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা সাজানো হয়েছে এমন ভাবে যে এই চারজনের আসলে ব্যাট করার তেমন সুযোগই নেই। সেটা আমরা তো প্রথম টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে আসলে দেখলাম। এবং ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তনও আসলে ম্যানেজমেন্ট করলো না। যখন একটা দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ হলো পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ভেতরে, যখন আসলে পাওয়ার প্লেতে বাংলাদেশ 54 রান আসলে করে ফেললো, তো তারপর ব্যাটিং অর্ডারে সাফল্য করা যেতই। সেটা না করে লিটন কুমার দাসই নাম্বার 3-তে ব্যাট করতে এসে তিনি আসলে লেজে গড়ে অবস্থা তৈরি করে ফেললেন। 11 বল খেলে 6টা রান তিনি করলেন, যে মোমেন্টামটা ছিল গন। এরপর মোহাম্মদ নাইম শেখ, কেন কি কারণে তাকে 4-এ ব্যাট করাতে হবে? জেনুইন ওপেনার, বিপিএল এ রান করেছে সেটা ওই ওপরে ব্যাট করে, তো তাকে 4 নম্বরে খেলানো হলো। এতদিন পরে দলে ফিরেছে, তাকে 4 নম্বরে ব্যাট করানো হলো। 29 বলে 32 রান তিনি করলেন এবং বাংলাদেশ দল সাফার করলো। এরপর তাওহিদ হৃদয় 13 বলে 10 রান তিনি করেছেন এবং মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান করেছেন। মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তারা ওভারগুলো খেয়ে ফেলেছেন। তারা প্রত্যেকে প্রচুর বল খেয়েছেন। লিটন 11টা, নাইম 29টা, তাওহিদ হৃদয় 13টা, মেহেদী হাসান মিরাজ 23টা। এরপর আর বলই নেই। শামীম হোসেন পাটোয়ারি 5 বল পেলেন, 14 রান তিনি করেছেন এবং রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তারা ব্যাট করার আসলে সুযোগই পাননি। তারা যদি ব্যাট করার সুযোগ পেতেন, হ্যাঁ কি হতো, হয়তো তারা প্রথম বলে আউট হয়ে যেত, কিন্তু চান্সও তো থাকতো যে তারা 2-4টা ছক্কা চার মেরে বাংলাদেশের ইনিংসটাকে 170+ নিয়ে যেত। তাহলেই তো খেলার ফলাফলটা অন্যরকম হওয়ার একটা সম্ভাবনা জাগতো। সেটা হয়নি। এমনকি যেই রিশাদ হোসেন স্পিনের এগেনস্টে ভালো মারে, যখন শ্রীলঙ্কা স্পিন অপারেট করছে তখন রিশাদের কথা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে চিন্তা করা হয়নি। তো এই গেল হচ্ছে ব্যাটিং অর্ডারে ম্যানেজমেন্টের পরিকল্পনা। এবার আসা যাক মুস্তাফিজ কি কারণে আসলে নেই প্রথম টি-20তে। তাকে কি রেস্ট দেওয়া হয়েছে? মানে ওয়ানডে সিরিজ খেলিয়ে তাকে টি-20তে রেস্ট? যেই মুস্তাফিজ টি-20তে মাহের এবং ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত একজন বোলার, যাকে আইপিএল এর দলগুলো প্রত্যেক বছরই দলভুক্ত করে, সেই মুস্তাফিজকে প্রথম টি-20তে রেস্ট? নাকি এটা তাকে কোনো কারণে পানিশমেন্ট? আমি তো ইনজুরির কোনো খবর আসলে ওরকম ভাবে জানি না। সো মুস্তাফিজকে কেন একাদশে বিবেচনা করা হয়নি? এখনো মুস্তাফিজকে সবার আগে বাংলাদেশ দলে আপনাকে বিবেচনা করতে হবে যদি টি-20 খেলা হয়ে থাকে, এবং যে উইকেটে খেলা হয়েছে মুস্তাফিজের বোলিং নিশ্চিতভাবে এফেক্টিভ হতো, তাকে বিবেচনা করা হয়নি। জাকের আলী অনিক, তাকেও বিবেচনা করা হয়নি। কেন কি কারণে বিবেচনা করেনি আমার আসলে ঠিক বোধগম্য হলো না। ওয়ানডে সিরিজে 51, 24, 27 রানে 3টা ইনিংস খেলেছেন, রানের ভেতরে তিনি ছিলেন। এছাড়া তিনি পাকিস্তানের ভিতরে বিপক্ষে 36 রানের ইনিংস খেলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও 41 রানের ইনিংস খেলেছেন। সো তিনি তো রান আসলে করছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার তার স্ট্রাইক রেট তো একবার খারাপ না, আর অ্যারাউন্ড 130 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেন। তাকেও বিবেচনা করা হয়নি। শেখ মাহাদি টি-20 স্পেশালিস্ট বাংলাদেশের, মেহেদী হাসান মিরাজকে যেহেতু টিম ম্যানেজমেন্ট খেলাবে, সো তাকেও বাদ দেওয়া হয়েছে। সো ওই যে টিমটা গঠন করা হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স করে, সবার মন রক্ষা করে একটা টিম গঠন করার চেষ্টা টিম ম্যানেজমেন্টের, এভাবে তো হয় না। এভাবে রেজাল্ট আসে না, এবং রেজাল্ট আসলে আসেনি। তো এই যে উদ্ভট সব সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, আসলে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে? একই দলটা খুব বাজে ক্রিকেট খেলছে, যখন ম্যানেজমেন্টের সাপোর্ট দরকার, যখন আসলে খুব ভালো ট্যাকটিক্স স্ট্র্যাটেজি বিল্ড আপ করা দরকার, কিছু ভালো ডিসিশন নেওয়া দরকার, তখন টিম ম্যানেজমেন্টের কোনো ভূমিকা নাই, জিরো ভূমিকা। এই টিম ম্যানেজমেন্ট পারফরমেন্স ঠিক এই মুহূর্তে আসলে জিরো। সো না তারা বাংলাদেশ টিমকে হেল্প করতে পারছে, না তারা বাংলাদেশ টিমের থেকে রেজাল্ট আদায় করে নিতে পারছে, একটাও পারছে না। এটাই হচ্ছে বাস্তবতা। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।